হ্যালো স্টুডেন্টস, অটোমোবাইল চেসিস 2 এর চ্যাপ্টার 3 সাসপেনশন সিস্টেমের মডিউল 4। এই মডিউল 4 আজকে আমি পড়াচ্ছি। আমি ডক্টর অম্বরীশ দত্ত, লেকচারার, ডিপার্টমেন্ট অফ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, মেমারি গভর্নমেন্ট পলিটেকনিক। তো মডিউল 4-এ আমাদের কী কী আছে? সেমি ইলেকট্রিক্যাল লিফ স্প্রিং, হেল্পার স্প্রিংস, দ্যাট ইজ ভ্যারিয়েবল রেট স্প্রিংস, কল স্প্রিং, টর্শন বার অ্যারেঞ্জমেন্ট। তো প্রথমেই আমাদের আছে সেমি ইলেকট্রিক্যাল লিফ স্প্রিং। সেমি ইলেকট্রিক্যাল লিফ স্প্রিং কী জিনিস? Due to low cost and simple connection to axle, the leaf springs are very popular for rear suspension. The most commonly used leaf spring is the semi-elliptic type, consisting one of the main leaf which usually has its end formed into eyes for connection with the spring brackets and the number of shorter leaves, the length of which gradually and uniformly decreases from the main leaf. The various leaves are held together by a center bolt. তো আমরা লিফ স্প্রিং এর একটা ছবি দেখে নেব। টু অবটেন আ কনস্ট্যান্ট স্ট্রেস থ্রু আউট দ্য স্প্রিং, দ্য লিভস আর গ্র্যাজুয়েটেড ইন লেন্থ। লিমটা গ্র্যাজুয়ালি ছোট হচ্ছে, বা নিচ থেকে যদি আমি উল্টোভাবে ধরি তাহলে ছোট থেকে বড় হচ্ছে। তো এখান থেকে দুটো আই আমরা দেখতে পাচ্ছি, স্প্রিং আই যেটাকে আমরা বলে থাকি, যে দুটো আমার কিন্তু চেসিস ফ্রেমের সাথে কানেকশন করছে। এবং ওপরের যে লিফ যেটা সব থেকে বড়, সেটাকে আমরা বলে থাকি মেন লিফ। তারপর আস্তে আস্তে কিন্তু লিফের লেন্থ কিন্তু ছোট হয়ে থাকছে। ঠিক আছে? তো এক্ষেত্রে এখানে একটা ইউ বোল্ট দিয়ে কিন্তু সবকটা লিফকে আমরা একসাথে একত্রিতভাবে ধরে রাখি। রিবাউন্ড ক্লিপস ট্রান্সমিট দ্য লোড to some of the lower leaves during the return motion of the spring and thus eliminate the need of large number of leaves above the main plate. রাবার বুশেস ফিটেড ইন ইচ আই, যে দুটো আই দিয়ে কিন্তু এটা চেসিস ফ্রেমের সাথে কানেক্ট থাকে, অ্যালাউ ফর মুভমেন্ট অফ দ্য স্প্রিং অ্যান্ড অ্যাক্ট অ্যাজ নয়েজ ইনসুলেটার্স। এ সুইমিং শ্যাকেল accommodates the alteration in spring length. The force required for unit deflection of a spring is called the stiffness or rate of the spring. এখানে কেউ যদি জিজ্ঞেস করে রেট অফ দ্য স্প্রিং অফ দ্য লিফ স্প্রিং কী, তাহলে এটা আমাদের বলতে হবে। The stiffness of a spring depends on the চারটি ব্যাপারে। চারটি ব্যাপার কি? লেন্থ অফ দ্য স্প্রিং, shorter spring higher stiffness, width of the lip, wider spring higher stiffness, thickness of lip, thicker spring higher stiffness, এবং নাম্বার অফ লিভস গ্রেটার নাম্বার হায়ার স্টিফনেস। মানে যদি আমার স্প্রিং লেন্থ শর্টার হয় তাহলে কিন্তু স্টিফনেস বেশি হবে। যদি আমার উইডথ অফ দ্য লিভ বা লিফ স্প্রিং চওড়া হয় তাহলে কিন্তু স্টিফনেস বেশি হবে। যদি থিকনেস অফ দ্য লিফ স্প্রিং আমার চওড়া হয় তাহলে কিন্তু হায়ার স্টিফনেস হবে। এবং যদি নাম্বার অফ লিফ যদি আমার বেশি হয় তাহলেও কিন্তু হায়ার স্টিফনেস হবে। ওকে, এক্ষেত্রে যদি আমার সব ক্ষেত্রে আমি হায়ার স্টিফনেসের এগেনস্টে কিন্তু বাকি জিনিসগুলোকে কম্পেয়ার করেছি বা বলেছি। ক্লাসিফিকেশন অফ লিফ স্প্রিং। Laminated leaf spring configuration may be classified by the portion of an ellipse they represent. মানে একটা ইলিপসকে তারা কীরমভাবে রিপ্রেজেন্ট করছে তার এগেনস্টে বা তার উপরে তাদের নামগুলো আমরা দিয়ে থাকি সাধারণত। এটা ফুললি, থ্রি কোয়ার্টার, হাফ আর কোয়ার্টার ইলেকট্রিক আমরা বলে থাকি। তো এখানে ছটা ছবি রয়েছে। তো ছটা ছবি, প্রথম যেটা ছবিটাকে আমরা এ দিয়ে দেখাচ্ছি সেটা ফুললি ইলেকট্রিক, ঠিক আছে। এবং যেটা বি দিয়ে দেখাচ্ছি সেটাকে বলছি থ্রি কোয়ার্টার ইলেকট্রিক, যেটা সি দিয়ে দেখাচ্ছি সেমি আর হাফ ইলেকট্রিক, ডি দিয়ে যেটা দেখাচ্ছি সেটা কোয়ার্টার ইলেকট্রিক, ই দিয়ে যেটা দেখাচ্ছি সেটা ট্রান্সভার্স মাউন্টেড সেমি ইলেকট্রিক, এফ দিয়ে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ক্যান্টিলিভার মাউন্টেড সেমি ইলেকট্রিক। তো এক্ষেত্রে প্রথম সেটার অ্যাপ্লিকেশন কোথায় হয় সেটা আমাদের জেনে নিতে হবে। যে অ্যাপ্লিকেশন অফ অরিজিনাল ফুল ইলেকট্রিক স্প্রিং refers to the days of coaches, but now it is used only for the suspension of commercial vehicle driver cab. Then তারপরেরটি, the 3/4 elliptic spring gives a soft but more rigid support. This configuration is a modified form provides a progressive dual rate fixed cantilever spring whose stiffness increases with loading. Therefore it is used on some heavy recovery vehicle having a considerable weight difference between unladen and laden condition. রিকভারি ভেহিকেলের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করে থাকি। দেন সি, the most commonly used leaf spring today is the half or semi-electric spring. It is used for car rear suspension and for both front and rear suspension of a van and lorry. Then 4 number, the quarter electric spring is used on small sports car where a compact
short spring is preferred. Then 5 number or type E, transverse semi-electric spring are commonly used to form bottom, top or both transverse link arms for both front and rear independent suspensions. এবং টাইপ F, the cantilever mounted semi-electric spring has been used in some cars such as Jaguar for the rear suspension only. The central pivot of this spring extend the effective spring length. এতে কিন্তু সেন্ট্রাল পিভট আমরা দেখতে পাচ্ছি. The spring lies parallel and very close to the chassis so that compact and effective suspension is achieved. যেক্ষেত্রে জাগুয়ার আমি গাড়ির নামটা বললাম, তো সেক্ষেত্রে তার সাসপেনশন সিস্টেম নিশ্চয়ই খুব এফেক্টিভ হবে, এটাই আমাদের এক্সপেক্টেড. তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি এটার কস্টও কীরকম হতে পারে. তো নেক্সট আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স. সিন্স দ্য স্প্রিং দেমসেলফ হ্যাভ অ্যাডিকুয়েট রিজিডিটি টু হোল্ড দ্য অ্যাক্সেল ইন দ্য প্রপার পজিশন, ইট ইজ নট নেসেসারি টু ইউজ লিঙ্কেজেস ফর দিস. সেক্ষেত্রে কিন্তু লিঙ্কেজের কোনো দরকার হয় না. দে কন্ট্রোল দেয়ার ওন অসিলেশন থ্রু ইন্টারলিপ ফ্রিকশন. এক্ষেত্রে কিন্তু ওন অসিলেশন, যেটা একটা বড় ফ্যাক্টর হতে পারে ভাইব্রেশনের ক্ষেত্রে, সেটা কিন্তু তারা নিজেদের মধ্যে কন্ট্রোল করে নিতে পারে থ্রু ইন্টারলিপ ফ্রিকশন. দে হ্যাভ সাফিসিয়েন্ট ডিউরেবিলিটি ফর হেভি ডিউটি ইউজ. হেভি ডিউটি ইউজের ক্ষেত্রে কিন্তু এটার কোনো বিকল্প হয় না. ডিউ টু ইন্টারলিপ ফ্রিকশন, it is difficult for them to absorb the minute vibration from the road surface. Therefore, leaf springs are generally used for large commercial vehicles which carry heavy loads. মানে এক্ষেত্রে ইট ইজ ডিফিকাল্ট ফর দেম টু অ্যাবজর্ব দ্য মাইনিউট ভাইব্রেশন. তো মাইনিউট ভাইব্রেশন কিন্তু এরা অ্যাবজর্ব করতে পারে না. তো মাইনিউট ভাইব্রেশন কিন্তু প্যাসেঞ্জার কম্পার্টমেন্টে চলে আসতে পারে, সেই জন্য কিন্তু প্যাসেঞ্জার কারে কিন্তু এগুলো সাধারণত ইউজ করা হয় না. নেক্সট আমরা চলে আসছি হেল্পার স্প্রিং অর ভ্যারিয়েবল রেট স্প্রিংস. ইন ট্রাকস অ্যান্ড মেনি আদার ভেহিকলস which undergo great fluctuation in their loads, helper springs are used. The helper spring is installed above the main spring. এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি কিন্তু মেন স্প্রিং এর ওপরে কিন্তু নীল রঙের হেল্পার স্প্রিং কিন্তু ইনস্টল করা রয়েছে. When the load is light, only the main spring operates. But when the load exceeds a certain value, both the main and helper spring come into operation. তো যখন লোড কম তখন কিন্তু একটাই স্প্রিং অপারেট করছে, দ্যাট ইজ দ্য মেন স্প্রিং. আর যখন লোড বেশি হচ্ছে তখন কিন্তু মেন স্প্রিং এবং হেল্পার স্প্রিং কিন্তু দুটোই একসাথে অপারেট করছে. নেক্সট আমাদের রয়েছে কয়েল স্প্রিং. তো কয়েল স্প্রিং কি? দিস স্প্রিং অফেন ফাইন্ডস ইন অ্যাপ্লিকেশন উইথ ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন. However, due to the absence of interplate friction, some manufacturers have used it for the rear suspension also. Coil and torsion bar springs are superior to the leaf springs so far as energy storage is concerned. The leaf spring, however, performs several functions for which the other types require extra members, causing an addition to the basic weight as well as complication to the system. The leaf spring এর কিন্তু ওয়েটের একটা ফ্যাক্টর এখানে এসে যাচ্ছে, সেই জন্য লিফ স্প্রিংকে আমরা কিন্তু এখানে রিপ্লেস করছি বাই দ্য মিনস অফ কয়েল স্প্রিং অ্যান্ড টর্শন বার. এবং কয়েল স্প্রিং অ্যান্ড টর্শন বার স্প্রিং কিন্তু সুপিরিয়ার টু দ্য লিফ স্প্রিং, ওটা বলছি, সো ফার অ্যাজ এনার্জি স্টোরেজ ইজ কনসার্নড. এবং লাস্ট পয়েন্ট যেটা আমরা এখানে আসছি, দ্য রেট অফ দ্য হেলিক্যাল স্প্রিং, দ্যাট ইজ কয়েল স্প্রিং, ডিপেন্ডস অন দ্য লেন্থ অ্যান্ড ডায়ামিটার অফ দ্য ওয়্যার. Since the wire is wound in the form of a coil, the length is governed by the diameter of the coil and the number of active turns into the coil. তো এক্ষেত্রে যদি আমি লেন্থ এর ব্যাপারে আসি, তো লেন্থ কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে ডায়ামিটার অফ দ্য কয়েল অ্যান্ড দ্য নাম্বার অফ অ্যাক্টিভ টার্নস অফ দ্য কয়েল. সেক্ষেত্রে আমরা কিন্তু ছোট্ট জায়গার মধ্যেও কিন্তু একটা এফেক্টিভ কয়েল স্প্রিং আর হেলিক্যাল স্প্রিং কিন্তু আমরা ইনস্টল করতে পারি গাড়ির ক্ষেত্রে, যেখানে কিন্তু আমার কম্প্যাক্টনেসটাই কিন্তু মেজর ইস্যু. আমাদের নতুন যে গাড়িগুলো আমাদের লঞ্চ হচ্ছে সেখানে কিন্তু একটা কম্প্যাক্টনেসটা কিন্তু একটা মেজর ইস্যু. তো সেক্ষেত্রে আমরা কয়েল স্প্রিংকে কিন্তু ইউজ করে থাকি. নেক্সট, ইন এ ফ্রন্ট হুইল ড্রাইভ কার, the helical spring are commonly used to support the rear dead axle. The axle location at the top and the bottom is provided by the top mounting of the damper, that is shock absorber, and the trailing arm. তো ফ্রন্ট হুইল ড্রাইভের ক্ষেত্রে কিন্তু আমরা কয়েল স্প্রিং ইউজ করি টু সাপোর্ট দ্য রিয়ার ডেড অ্যাক্সেল. ডেড অ্যাক্সেল অবশ্যই আমাদের রিয়ার ফ্রন্ট হুইল ড্রাইভ ভেহিকেলের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু কয়েল স্প্রিং ইউজ হয়. বিসাইডস প্রোভাইডিং ফোর অ্যান্ড আফট স্টিফনেস, the lower arm together with the damper tube absorb the braking torque. Damper tube মানে shock absorber.
A steel panhard rod resist lateral movement of the axle. panhard rod অনেক সময় ইউজ করা হয় বা হতো lateral movement of the axle টাকে রেজিস্ট করার জন্য. The rod uses a rubber bush at each end for bolting to the axle and body. On higher performance car, a rear stabilizer bar is often installed to reduce roll during the cornering of the car. Cornering যখন গাড়িটা টার্ন নিচ্ছে তখন সেক্ষেত্রে একটা কর্নারিং ফোর্স আর সাইড ফোর্স কিন্তু গাড়ির ওপর অ্যাক্ট করে, তো সেটাকে রেজিস্ট করছে বা স্টেবিলাইজার বার, সেটাকে রেজিস্ট করার জন্য স্টেবিলাইজার বার ইনস্টল করা থাকে. তো কয়েল স্প্রিংয়ের ছবি আমরা এটা দেখে নেব. এক্ষেত্রে কিন্তু কয়েল স্প্রিংয়ের ছবি হচ্ছে দাদা, এটা একটা ডবল উইশবোন আর সাসপেনশন সিস্টেম, তার মাঝখানে কয়েল স্প্রিং রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং একটা স্টেবিলাইজার বার অ্যাসেম্বলিও রয়েছে. তো একটা আপার বল জয়েন্ট, লোয়ার বল জয়েন্ট, লোয়ার কন্ট্রোল আর্ম, আপার কন্ট্রোল আর্ম, স্টার্ট রড, পুশিং সবই কিন্তু আমরা এখানে কয়েল স্প্রিং ক্ষেত্রে দেখে থাকতে পারছি, এবং কয়েল স্প্রিংয়ের মাঝখানে কিন্তু একটা শক অ্যাবজর্বারও কিন্তু দেখা যাচ্ছে. ক্যারেক্টারিস্টিক্স: দ্য এনার্জি absorption rate per unit of weight is greater than comparison with leaf spring. তো এনার্জির অ্যাবসর্পশন রেট কিন্তু লিফ স্প্রিংয়ের ক্ষেত্রে তুলনায় অনেকটাই বেশি. সফট স্প্রিং ক্যান বি মেড সিন্স দেয়ার ইজ নো ইন্টার লিফ ফ্রিকশন, কারণ এখানে কোনো লিফ নেই. দেয়ার ইজ নো কন্ট্রোল অফ অসিলেশন বাই দ্য স্প্রিং ইটসেলফ, সো ইট ইজ নেসেসারি টু ইউজ শক অ্যাবজর্বার অ্যালং উইথ দেম. এক্ষেত্রে যেটা আমরা বলছিলাম, কয়েলের মধ্যে একটা শক অ্যাবজর্বার বা ড্যাম্পার আমরা দেখতে পাচ্ছি, সেই হিসেবে কিন্তু অসিলেশনটাকে কন্ট্রোল করার জন্য একটা শক অ্যাবজর্বার আমাদের এখানে দরকার হয়. সিন্স দেয়ার ইজ নো রেজিস্ট্যান্স টু ল্যাটারাল ফোর্সেস, লিঙ্কেজ মেকানিজম ইজ টু সাপোর্ট দ্য অ্যাক্সেল, সাসপেনশন আর্মস, ল্যাটারাল কন্ট্রোল রড এটসেট্রা আর নেসেসারি. যেক্ষেত্রে আমাদের বলছি যে ল্যাটারাল ফোর্সের এগেনস্টে কোনো কিন্তু আমাদের রেজিস্ট্যান্স এখানে নেই, তো আমাদের লিঙ্কেজ মেকানিজম কিন্তু এখানে খুবই দরকারি. নেক্সট আমরা আসছি টরশন বার অ্যারেঞ্জমেন্টে. তো টরশন বারের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে. একদিকে টরশন বার একটা ফ্রেমের সাথে রয়েছে এবং বাদ বাকিটা কিন্তু কানেক্টেড রয়েছে তো লোয়ার সাসপেনশন আর্ম, ঠিক আছে, আপার আর্ম আর লোয়ার আর্মের মধ্যে লোয়ার আর্মের সাথে কানেক্টেড রয়েছে. টরশন বারের কাজ কি? এই টরশন বার অ্যারেঞ্জমেন্ট ইজ এ স্প্রিং স্টিল রড দ্যাট ইউজেস ইজ টরশনাল ইলাস্টিসিটি টু রেজিস্ট টুইস্টিং. তো গাড়িটা টুইস্ট করে যাওয়া থেকে কিন্তু এটা রোধ করে. ওয়ান এন্ড অফ দ্য টরশন বার ইজ অ্যাঙ্কার্ড টু দ্য ফ্রেম and or structural member of the body and other end to suspension arm that is subject to torsional load. তো গাড়ি যখন টুইস্ট করে যাওয়ার ক্ষেত্রে বা টপল করে যাওয়ার ক্ষেত্রে যদি আমাদের টরশন বার অ্যারেঞ্জমেন্ট থাকে, কিন্তু গাড়ি কিন্তু সহজে টুইস্ট বা টপল করবে না. সেটাকে আমরা বলতে পারি গাড়ি উল্টে যাওয়া থেকে কিন্তু টরশন বার গাড়িটাকে রেজিস্ট করবে. নেক্সট ক্যারেক্টারিস্টিক্স: সিন্স দ্য এনার্জি অ্যাবসর্পশন রেট পার ইউনিট weight is great as compared to other spring, the suspension can be lightened. Energy absorption rate per unit weight is great, মানে অনেক বেশি বাকি সাসপেনশনের ক্ষেত্রে, তো এই সাসপেনশনটা কিন্তু আমরা অনেক লাইট ওয়েট. দ্য লেআউট অফ দ্য সাসপেনশন সিস্টেম ইজ ভেরি সিম্পল, আমরা যেটা দেখলাম. As with coil spring, torsion bar springs do not control oscillation, so it is necessary to use shock absorbers along with them. তো এক্ষেত্রে সেই সেম জিনিস লিফ স্প্রিংয়ের ক্ষেত্রে, সেটা লিফ স্প্রিং কিন্তু অসিলেশনকে কন্ট্রোল করে নিতে পারতো, কিন্তু এক্ষেত্রে অসিলেশনকে কন্ট্রোল করার কেউ নেই, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এর সাথে শক অ্যাবজর্বারও দরকার হয়ে থাকবে. আশা করি তোমাদের বোঝাতে পারলাম. যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে ফার্দার কন্ট্যাক্ট করতে পারো. থ্যাংক ইউ.